তো আজকে আমরা শুরু করছি পি ব্লক। ভাই পি ব্লকে হচ্ছে আমাদের মূলত ব্লক রসায়নের মেইন পড়াশোনা। পি ব্লক অংশ থেকে তোমাদের প্রশ্ন আসে। পি ব্লক মূলত কাকে বলে দেখি? মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে, কোন অরবিটালে? পি অরবিটালে প্রবেশ করে, তাহলে তাদেরকে পি ব্লক মৌল বলা হয়। পর্যায় সারণী গ্রুপ 13 কোন ফ্যামিলি বলো? 13 হচ্ছে বোরন ফ্যামিলি। কোন ফ্যামিলি? বোরন ফ্যামিলি। ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ 14, এটা কোন ফ্যামিলি? কার্বন ফ্যামিলি। কার্বন ফ্যামিলি। গ্রুপ 15 কোন ফ্যামিলি? নাইট্রোজেন ফ্যামিলি। গ্রুপ 16 অক্সিজেন ফ্যামিলি। গ্রুপ 17 কি? হ্যালোজেন। ঠিক আছে। গ্রুপ 18 দেখো, গ্রুপ 18 তে হিলিয়াম ছাড়া বাকিরা হচ্ছে পি ব্লক। হিলিয়াম হচ্ছে এস ব্লক। ঠিক আছে। হিলিয়াম এস ব্লক। হিলিয়ামের ইলেকট্রন কি? 1s2 এস ব্লক। আচ্ছা, গ্রুপের মৌলসমূহ কে ব্লকের মৌল। পি ব্লক মৌলের সংখ্যা কয়টা? আসবে কিন্তু এমসিকিউতে পরে পারবে না। ঠিক আছে। পি ব্লক মৌলের সংখ্যা কয়টা? 36। এস ব্লক কয়টা ছিল? সমস্ত এস ব্লক মৌল কয়টা ছিল? 14টা। বলো এই বলো সাদিয়া, পি ব্লক মৌল কয়টা? পি ব্লক কয়টা? 36টা। ডি ব্লক কয়টা? ডি ব্লক 36 না বুঝলি? ডি ব্লক 41টা। আগের দিন পড়াইছি। কি অবস্থা হয় তোমাদের? ভাই কি করবা? তোমাদের ফেল কেউ আটকাতে পারবে না। ঠিক আছে। এই দেখো ডি ব্লক কয়টা? ডি ব্লক হচ্ছে 41টা। এফ ব্লক কয়টা বলো? এফ ব্লক কয়টা? এফ ব্লক হচ্ছে 27টা। তাহলে এস ব্লক 14টা, পি ব্লক কত? 36টা। ডি ব্লক হচ্ছে 41 আর এফ ব্লক হচ্ছে 27। তো এগুলো কিন্তু এমসিকিউতে পরীক্ষা আসে। ঠিক আছে। যে কোনো জায়গায় তুমি এগুলো পাইতে পারো। চলো, পি ব্লক মৌলের যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখো। এদিকে দেখো, তোমাদের এই অধ্যায় থেকে যে উদ্দীপকগুলো তৈরি করা হবে, এই প্রত্যেকটা উদ্দীপক কিন্তু ইলেকট্রন বিন্যাস দিয়ে তৈরি করা হবে। তুমি যদি এখন ইলেকট্রন বিন্যাস ঠিকমতো না বুঝো, তুমি কিন্তু মৌলগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে না উদ্দীপক থেকে, তাহলে তুমি কোনো সৃজনশীল গহ কিছু আনসার করতে পারবে না। তাহলে দেখো, পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NS2। তাহলে এস এ কয়টা থাকবে? 2টা। আর পি তে কত? 1 থেকে 6। মানে পি তে একটা থাকতে পারে। তাহলে পি তে একটা থাকলে কোন ফ্যামিলি? পি তে একটা থাকলে হচ্ছে বোরন ফ্যামিলি। পি তে 2টা থাকলে কার্বন ফ্যামিলি। 3টা থাকলে নাইট্রোজেন ফ্যামিলি। পি তে 4টা থাকলে অক্সিজেন ফ্যামিলি। 5টা থাকলে কি? হ্যালোজেনস। ওকে। আর পি তে 6টা থাকলে বুঝবা 6টা থাকলে বুঝবা নিষ্ক্রিয় গ্যাস, এক্সেপ্ট হিলিয়াম। এক্সেপ্ট হিলিয়াম। আচ্ছা, ওকে। এই দেখো এর মান কত লেখা আছে? 2 3 4। যদি n এর মান 2 হয় কোন পর্যায়ে?
দ্বিতীয় পর্যায়ে, n এর মান 2 হলে দ্বিতীয় পর্যায়ে, n এর মান 3 হলে তৃতীয় পর্যায়ে, n এর মান 4 হলে চতুর্থ পর্যায়ে। ঠিক আছে? তাহলে প্রশ্ন যদি এরকম একটা ইলেকট্রন বিন্যাস তোমাকে দেয়, দিয়ে যদি নিচে লেখা থাকে n সমান কত 2, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে দ্বিতীয় পর্যায়ের কথা বলা হচ্ছে। আচ্ছা আসো নেক্সট। চলো এবার পি ব্লক মৌলের বৈশিষ্ট্যসমূহ। তো আগে আমরা একটু সামারি দেখব, পরে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য ইন ডেপথ আলোচনা করব সামনে। এই বৈশিষ্ট্যগুলো কি সিকিউতে আসে নাকি জাস্ট এমসিকিউ? এমসিকিউ তো আসে, সৃজনশীলও আসে। এই বৈশিষ্ট্যগুলো থেকে অনুধাবনমূলক প্রশ্ন হয়, জ্ঞানমূলক প্রশ্ন হয়। এক নম্বর দেখো বলছে এদের মধ্যে ধাতু ও অধাতু উভয় শ্রেণীর মৌল রয়েছে। পর্যায় সারণীর কোনো পর্যায়ে বাম হতে ডানে গেলে ধাতব ধর্ম অপেক্ষা অধাতব ধর্ম বাড়তে থাকে। এটা আমরা সবাই জানি যে পর্যায় সারণীর বাম দিকে মূলত ধাতুগুলো অবস্থান করে আর একদম ডান দিকে মূলত অধাতুগুলো অবস্থান করে। ঠিক আছে? ওকে, তাহলে লেফট টু রাইট গেলে কি অধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম কি কমে। ওকে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আচ্ছা, আবার কোন শ্রেণীর উপর হতে নিচে গেলে উল্টা হবে, তখন আবার ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম কমবে। ওকে, তাই ধাতব মৌলগুলো পর্যায় সারণীর বাম দিকের নিচের দিকে আর অধাতব মৌলগুলো ডান দিকের কি উপরের দিকে থাকে। আচ্ছা, 2 নম্বর, ধাতুগুলো ছাড়া এরা তাপ ও তড়িতের স্বল্প পরিবাহী। ওকে, তোমরা দেখবা কার্বনের একটা রূপভেদ আছে না, সেটা কি কি বলো? গ্রাফাইট। আমরা সবাই জানি কার্বনের একটা রূপভেদ গ্রাফাইট। তারপরে ডায়মন্ড আছে। তাহলে ডায়মন্ড আর গ্রাফাইটের মধ্যে হচ্ছে যে কোনটা বিদ্যুৎ সুপরিবাহী? গ্রাফাইট। ঠিক আছে? ওকে, ডায়মন্ড কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, 3 নাম্বার দেখো, বেশিরভাগ মৌল তড়িৎ ঋণাত্মক। মানে কি? এরা হচ্ছে কি যাদের সাথে বন্ধন গঠন করে তাদের থেকে ইলেকট্রন কেড়ে নেওয়ার প্রবণতা এদের বেশি। যেমন ধরো অক্সিজেন, ফ্লোরিন, এরা যদি ধাতুগুলোর সাথে আয়নিক বন্ধন গঠন করে তখন কি এরা ধাতু থেকে কি করে ইলেকট্রন কেড়ে নেয় না, তাহলে এদের তড়িৎ ঋণাত্মক চরিত্র বা ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার অনেক বেশি। আচ্ছা, 4 নাম্বার দেখো, এরা সাধারণভাবে একাধিক যোজ্যতা প্রদর্শন করে। উদাহরণ দিতে পারবা? যেমন ফসফরাস 3ও আছে আবার 5ও আছে। সালফার খুব ভার্সেটাইল একটা তোমার এলিমেন্ট, 2ও আছে, যেমন হাইড্রোজেন সালফাইড। তারপরে আছে ধরো সালফার ডাইঅক্সাইড, যেখানে সালফার যোজনী কত 4। আবার আছে সালফার ট্রাইঅক্সাইড, সেখানে সালফার আবার কত আছে 6 যোজনীতে আছে। ওকে, তাহলে এই জন্য এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। 5 নম্বর, এদের আয়নীকরণ শক্তির মান দেখো, এদের আয়নীকরণ শক্তির মান S ব্লক মৌলগুলো অপেক্ষা বেশি। ওকে, প্রশ্ন হচ্ছে ভাই কেন? দেখো, S ব্লক মৌলগুলো থাকে কোথায়? পর্যায় সারণীর বাম দিকে। আর P ব্লক মৌলগুলো কোথায় থাকে? পর্যায় সারণীর ডান দিকে। আমরা সবাই জানি বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে, বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে। মারা উচিত এগুলো, ঠিক আছে? বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে। আর মনে রাখবা আকারের সাথে সব ব্যস্তানুপাতিক, আকার কমলে সব বাড়বে, আকার বাড়লে সব কমবে। তাহলে একই পর্যায়ে যদি লেফট টু রাইটে যাই তাহলে আকার কমতেছে, আর আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়বে, আয়নীকরণ শক্তি বাড়বে। এই জন্যই পি ব্লক মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান এস ব্লক থেকে বেশি। আচ্ছা, 6, বেশিরভাগ ক্ষেত্রে এরা কি সমযোজী গঠন করে। কেন? কারণ পি ব্লকের বেশিরভাগই অধাতু। হ্যাঁ, ধাতু আছে বাট অল্প, বেশিরভাগই অধাতু। আর অধাতুগুলা কোন ধরনের যৌগ গঠন করে? সমযোজী যৌগ। বলো, সমযোজী যৌগে ইলেকট্রনের আদান প্রদান হয় নাকি ইলেকট্রনের শেয়ারিং হয়? ইলেকট্রনের শেয়ারিং। 7, এরা রঙিন ও বর্ণহীন উভয় ধরনের যৌগ গঠন করে। 8 নম্বর, এদের অধাতব অক্সাইডগুলো সাধারণত অম্লধর্মী হয়। আমরা সবাই এটা ছোটবেলা থেকে জানি, যদি একটু হলেও রসায়ন পড়ে থাকি আমরা, যে ধাতব অক্সাইডগুলো কি হয় পানির সাথে মিলে কি গঠন করে? ক্ষার গঠন করে। এই জন্য এরা হচ্ছে ক্ষার ধর্মী। আর অধাতব যে অক্সাইডগুলো আছে
তারা পানির সাথে যুক্ত হয়ে কি গঠন করে? অম্ল গঠন করে। এজন্য অধাতব অক্সাইডগুলো কি অম্লধর্ম। যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, কে বলতে পারবে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে কি গঠন করে? কোন কোন অ্যাসিড বলতে পারবা? দেখি বলতে পারো না। এই লিখো সবাই, দ্বিতীয়টা খাতা লিখে নিন, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুইটাই গঠন করে। দুইটাই গঠন করে, ঠিক আছে? দুইটাই গঠন করে। ঠিক আছে, সামনে এসে বসো। এ জায়গা দাও, এ সারো। তোমার না দোস্ত, চিকি দোস্ত। কি করতেছে এগুলো? আচ্ছা দেখেন, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত কি তৈরি করে? নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, দুই ধরনের অ্যাসিড এসে গঠন করে। আচ্ছা, এবার হচ্ছে P2O5। P2O5 পানির সাথে যুক্ত হয়ে গঠন করে ফসফরিক অ্যাসিড। শুনেছি ফসফরিক অ্যাসিড। SO3 পানির সাথে যুক্ত হয়ে গঠন করে সালফিউরিক অ্যাসিড। তো এই অক্সাইডগুলো নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা আমরা এই পি গুলো কি পড়বো সামনের ক্লাসগুলোতে। আপাতত বেসিকটা দেখা গেল। এই দেখো এবার ব্যতিক্রম। ব্যতিক্রম কি? এগুলো কিন্তু অ্যাসিড আসবে। দেখো ব্যতিক্রম হচ্ছে কি? নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড। এরা হচ্ছে প্রশম অক্সাইড, এরা হচ্ছে নিরপেক্ষ। কি নিরপেক্ষ? লিখে রাখো, নিরপেক্ষ অক্সাইড। কে কে? নাইট্রাস অক্সাইড অম্ল ধর্মও শো করে না, ক্ষার ধর্মও শো করে না। নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড। বলো নৌশিন, বলো তো কোন অক্সাইড, অক্সাইডের অম্ল ধর্ম প্রমাণ করতে হলে তাকে কার সাথে বিক্রিয়া দিতে হবে? পানির সাথে। হ্যাঁ, তোমার এটা রাইট, ঠিক আছে, তোমার এটা আংশিক সত্য হইছে একটা পয়েন্ট। আরেকটা বলো, কোন অক্সাইড অম্লধর্মী এটা প্রমাণ করার জন্য কার সাথে? হ্যাঁ, একটা তো পানির সাথে বিক্রিয়া দিবে, ঠিক আছে। অ্যাসিডের সাথে না, অম্লধর্ম প্রমাণ করতে হলে কার সাথে বিক্রিয়া দিতে হবে? ক্ষারের সাথে। আর ক্ষার ধর্ম প্রমাণ করতে হলে কার সাথে বিক্রিয়া দেওয়া লাগে? এবার দেখো 9 নম্বর কি বলছে? পি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে কোন পর্যায়ে বাম দিক হতে ডান দিকে গেলে বিজারণ ধর্ম কমতে থাকে। এই কথাটার মানে কি? আবার বারবার এই শব্দগুলো পাচ্ছি। দেখো বিজারণ ধর্ম মানে বিজারক, বিজারণ ধর্ম মানে বিজারক, আর জারণ ধর্ম মানে জারক। দেখো বিজারণ ধর্ম কমা মানে কি? দেখো বিজারক মানে কি আমাকে বলো? যে মৌল সহজে ইলেকট্রন বর্জন করবে সে তত শক্তিশালী বিজারক। এখন দেখো তুমি যদি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাও, লেটস সে তুমি দ্বিতীয় পর্যায়ে তুমি হচ্ছে লিথিয়াম থেকে শুরু করে অক্সিজেনের দিকে গেল, বলো তো লিথিয়ামের টেন্ডেন্সি কি? ইলেকট্রন বর্জন করা। দেখো লিথিয়ামের টেন্ডেন্সি কি? ইলেকট্রন বর্জন করা। আর অক্সিজেনের টেন্ডেন্সি ইলেকট্রন গ্রহণ করা। আচ্ছা আমাকে বলো, যদি কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি দেখায়, তার মানে তার বিজারণ ধর্ম কমে গেল না, সে তো ইলেকট্রন বর্জন করতে চাচ্ছে না, সে ইলেকট্রন কি করতে যাচ্ছে? গ্রহণ করতে যাচ্ছে। এই জন্যই লেফট টু রাইট গেলে পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে বিজারণ ধর্ম কি? কমে যায়, জারণ ধর্ম কি? বেড়ে যায়। জারণ ধর্ম মানে জারক, মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তার বেশি। তাহলে পয়েন্টগুলো মাথায় রাখবা, খুবই ভাইটাল পয়েন্ট এগুলো। চলো নেক্সট, চলো এবারে এটা দেখো, একটা কোশ্চেন। প্রতিনিধিত্বকারী মৌল বলতে কি বুঝো? আসতে পারে পরীক্ষায়।
প্রতিনিধিত্বকারী মৌল কাকে বলে? দেখো পর্যায় সারণীর এস ব্লক এবং কি পি ব্লক, ঠিক আছে, এই মৌলগুলোকে কি বলা হয়? প্রতিনিধিত্বকারী মৌল, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এরকমটা কেন বলা হয়? দেখো বলতো ক্ষার ধাতুর প্রথম সদস্যকে লিথিয়াম, ওকে, সবার উপরে আছে। মৃৎক্ষার ধাতুর প্রধান সদস্যকে, প্রথম সদস্যকে বেরিলিয়াম, সবার উপরে আছে। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় পর্যায়ে তুমি দেখো বোরন ফ্যামিলিতে, পুরো ফ্যামিলিটাকে লিড করে কে? বোরন। কার্বন ফ্যামিলিতে সবকিছুকে লিড করে কে? কার্বন। অক্সিজেন ফ্যামিলিতে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন ফ্যামিলি থেকে নাইট্রোজেন, হ্যালোজেন ফ্যামিলি থেকে ফ্লোরিন। মানে কোন একটা গ্রুপের সবচেয়ে উপরে যে মৌলটা থাকে সেই হচ্ছে গ্রুপের বাকি সদস্যগুলোকে কি করে? লিড করে। মানে যার ধর্মের সাথে গ্রুপের বাকি সদস্যগুলোর ধর্ম মিলে যায়, এজন্য এটাকে কি বলা হয়? প্রতিনিধিত্বকারী মৌল। দেখো এস ব্লক মৌলের মধ্যে আবার কি আছে? 1A আছে আর কি আছে? 2A। ওকে, 1A হচ্ছে ক্ষার ধাতু, 2A কি? মৃৎক্ষার ধাতু। আচ্ছা, নেক্সট আসে। এবার চলো পি ব্লক মৌলগুলোকে আমরা একটু প্রতিনিধিত্বকারী মৌল না, সেটা তো জেনারেলি অনেক তুমি এভাবে বলতে পারো যে ক্ষার ধাতু তারা একটা বিশেষ বৈশিষ্ট্যকে তারা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। ধরো ক্ষারের বৈশিষ্ট্যকে তারা রিপ্রেজেন্ট করতেছে। আবার ধরো মৃৎক্ষার ধাতু, তাহলে এরা হচ্ছে মৃৎক্ষার যে ধর্মটা ওইটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর সবগুলা মৌলই ধরো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে তারা কি প্রতিনিধিত্ব করতেছে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল। এই দেখো এগুলা থেকে এমসিকিউ আসে। এই দেখো এদিকে বলো বোরন ফ্যামিলি থেকে কে আছে? এই দেখো বোরন ফ্যামিলি থেকে কে আছে? গ্রুপ 13। বোরন ফ্যামিলি কোনটা? গ্রুপ 13। কে কে আছে? বোরন, তারপরে কে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, হিলিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার সব কার্বন ফ্যামিলি, গ্রুপ 14। কে কে আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই যে তোমার মোবাইল ফোনের যে চিপ দেখছো কখনো, বা ল্যাপটপের চিপ দেখছো, এই চিপগুলির ভিতরে কি আছে? এই চিপগুলির ভিতরে আছে তোমার হচ্ছে ট্রানজিস্টর। কি আছে? কয়টা ট্রানজিস্টর আছে? লাখ লাখ ট্রানজিস্টর আছে, কোটি কোটি ট্রানজিস্টর আছে। কোথায়? এই তোমার ল্যাপটপের যে মাদারবোর্ড, ঠিক আছে, মাদারবোর্ডের যে চিপ, তারপর হচ্ছে তোমার এই যে ইন্টেলের চিপ দেখছো না তুমি, ইন্টেল কোর i5, তোমরা যদি ল্যাপটপ কিনে থাকো কোর i5, কোর i7, ওকে, তারপরে রাইজেনের প্রসেসর আছে, রাইজেন 7, রাইজেন 9 আছে না? ওকে, এই যে প্রসেসরগুলো, এই প্রসেসরগুলোর ভিতরে কি আছে? সেমি ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টর কিভাবে বানায়? ডায়োড দিয়ে বানায়। ডায়োড কিভাবে বানায়? এই মৌলগুলো দিয়ে বানায়। কি কি? সিলিকন ভ্যালি। এখন নাম শোনা সিলিকন ভ্যালি? কে নাম? সিলিকন ভ্যালির কথা শুনছো না? আমেরিকায় আছে সিলিকন ভ্যালি। ওইটা হচ্ছে তোমার সবচেয়ে বড় টেক জায়ান্ট। ওখানে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো এখানে পড়ে। ওকে, এর জন্য তোমাদের অবশ্য পড়তে হবে সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই হাসপাতাল গেলে ড্রেনের মধ্যে পড়ে আছে, কই যাবো সিলিকন ভ্যালি, ঠিক আছে, নর্দমার মধ্যে পড়ে আছে। তাহলে এই সিলিকন জার্মেনিয়ামকে কি বলে? সেমি কন্ডাক্টর। কি বলে? সেমি কন্ডাক্টর। তাহলে এই বলুন ধরে বলতে দাও ক্লাস। তো আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এখন কোন ইন্ডাস্ট্রি? লোক আসছে। কিছু থাকলে দাও, 5-10 টাকা যা আছে দাও ভাই। যা পারো দাও।
ভাই সিলিকন জানেন এবারে কি এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ওকে অর্ধপরিবাহী আচ্ছা এবারে গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন এদিকে দেখো গ্রুপ 15 এর মৌলকে কি বলা হয় নিকটোজেন মানে কি শ্বাসরোধকারী মৌল মানে এগুলো দিয়ে তোমাকে মেরে ফেলা যাবে ঠিক আছে যেমন কি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এটা হচ্ছে সাফোকেটিং গ্যাস বা চোকিং গ্যাস তাহলে বলো গ্রুপ 15 কে কি বলে নিকটোজেন এবার আসো গ্রুপ 16 কে বলে চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল তাহলে এই গ্রুপে যে মৌলগুলো থাকবে এরা হচ্ছে প্রকৃতিতে কি হিসেবে থাকে বিভিন্ন আকরিক হিসেবে থাকে যেমন অক্সিজেন সালফার সেলেনিয়াম পটাশিয়াম তোমরা যদি 19 এর একটা চ্যাপ্টার ছিল না ধাতু খনিজ সম্পদ না ধাতু নিষ্কাশন ধাতু অধাতু ওটা তোমরা এগুলো পড়ছো গ্রুপ 17 কি বলা হয় এটা তোমরা সবাই জানো হ্যালোজেন আচ্ছা হ্যালোজেন শব্দটা কিভাবে আসছে তোমরা জানো হ্যালোজেন শব্দটা আসছে মূলত তোমার দুইটা শব্দ থেকে একটা হচ্ছে হেল এটা একটা গ্রিক শব্দ ওকে আচ্ছা এর অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ ঠিক আছে সামুদ্রিক লবণ আর জেন মানে হচ্ছে উৎপন্নকারী সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌলগুলোকে কি বলা হয় হ্যালোজেন এভাবে আসছে আর গ্রুপ 18 মানে কি নিষ্ক্রিয় গ্যাস ইংরেজিতে কি বলে নোবল গ্যাস অথবা ইনার্ট গ্যাস অথবা কি নিষ্ক্রিয় গ্যাস এর মধ্যে হিলিয়াম হচ্ছে এস ব্লক বাকিগুলো কি পি ব্লক যেমন নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন লাস্টেরটার নাম কি অর্গানেশন ঠিক আছে আচ্ছা চলো এর কি দেখি আমরা গ্রুপের নাম নিকটোজেন গ্রুপ সংখ্যা কত 15 ইলেকট্রন বিন্যাস কি NH2Np3 আচ্ছা তাহলে মৌলসমূহ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ লাস্টেরটা কি MC কে বলতে পারবে দেখি এটা হ্যাঁ গুড মস্কোভিয়াম ঠিক আছে এটাকে মস্কোভিয়াম নাম হইছে কেন কি বলতে পারবে এটা মূলত আসলে বানানো হয়েছে রাশিয়ার মস্কো সিটিতে ঠিক আছে মানে রাশিয়ার একজন সায়েন্টিস্ট ছিলেন উনি এটা বানাইছেন এটার নাম দিয়েছে মস্কোভিয়াম এবারে সব গ্রুপের নাম চ্যালকোজেন গ্রুপ সংখ্যা কত 16 ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2Np4 কে আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম ক্লোরিয়াম ক্লোরিয়াম Lp মানে কি বলতো লিভারমোনিয়াম ঠিক আছে আচ্ছা এবার আসে হ্যালোজেন গ্রুপ সংখ্যা 17 ইলেকট্রন বিন্যাস কি NH2Np5 কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটিন লাস্টেরটা কি বলতো কি পেনিসিলিন ঠিক আছে ওকে গ্রুপের নাম নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ সংখ্যা 18 ইলেকট্রন হচ্ছে NH2Np6 তাহলে তোমরা পারো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানেশন এগুলো আমরা পাই নেক্সট আসো চ্যালকোজেন তো আমরা পড়লাম তাহলে চ্যালকোজেন মানে কি বলো চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী বা পোর ফর্মিং আচ্ছা নেক্সট আসো হ্যালোজেন এটা আমাদের পড়তে হবে দেখো হ্যালোজেন মানে কি সি সল্ট প্রোডিউসিং মানে সামুদ্রিক লবণ উৎপন্নকারী গ্রুপ 17 ফ্লোরিন দেখো ফ্লোরিন এরা দুজন হচ্ছে গ্যাস এদের ভৌত অবস্থা কি গ্যাস ব্রোমিনের ভৌত অবস্থা হচ্ছে কি লিকুইড আর আয়োডিনের ভৌত অবস্থা কি সলিড ওকে আচ্ছা ওকে এবার লক্ষ্য করো তুমি যদি উপর থেকে নিচে যাও উপর থেকে নিচের দিকে যাও দেখো কি বাড়ে এই দেখো গলনাঙ্ক কিন্তু বাড়ে তাহলে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে গলনাঙ্ক বাড়ে আণবিক ভরও কি বাড়ে আচ্ছা ওকে এরপর দেখো আমরা সবাই জানি আয়োডিন কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ মানে কি এগুলাকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি কোথায় যাবে গ্যাস তাহলে দেখো আয়োডিনকে কঠিন অবস্থায় তুমি তাপ দাও কোথায় চলে গেছে সরাসরি গ্যাসে চলে গেছে আচ্ছা ওকে এগুলো মাথায় রাখবা যে হাইড্রোজেন এগুলোর ভৌত অবস্থা গ্যাস নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস ক্লোরিনও গ্যাস ব্রোমিন তরল আর আয়োডিন কি সলিড এগুলো মাথায় রাখবা
আচ্ছা চলো এবার ছদ্ম হ্যালোজেন, এগুলো একটু দেখো এবিস ছদ্ম হ্যালোজেন। ছদ্ম হ্যালোজেন মানে দেখো হ্যালোজেন থেকে আমরা কি কি আয়ন পাইতে পারি। দেখো হ্যালোজেনের সাধারণ প্রতীক কি বলতো, X। হ্যালোজেনের সাধারণ প্রতীক কি, ক্যাপিটাল X। এবং হ্যালোজেনগুলো সাধারণত কি ধরনের অবস্থায় থাকে, X মাইনাস, যেমন ধরো F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, এরকম অবস্থায় তারা যৌগগুলোতে থাকে। এখন দেখো এখানে একটা আয়ন আছে Cn মাইনাস, এই আয়নটার নাম কি, এটা হচ্ছে সায়ানাইড আয়ন। কি নাম এটা, সায়ানাইড আয়ন। ওকে, তোমরা পটাশিয়াম সায়ানাইডের নাম শুনছো, এটা অফ করে না স্পিকারিং করতে দাও আর বোর্ডে বলতেছ ঠিক আছে ওইখানে বোর্ডে বালকাটা বুঝলি বালকার কথা বলতেছ মনে হয় ওই কালারটা ও কালার Cn মাইনাস এই আয়নটার নাম হচ্ছে সায়ানাইড আয়ন। ওকে, তাহলে তোমাকে যেই যৌগটার নাম আমি বললাম পটাশিয়াম সায়ানাইড, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রং একটা পয়জন। এটা তুমি যদি জাস্ট খালি সায়ানাইড তুমি খাওয়াও লাগবে না, এই নাকের এখানে নিয়ে আসো 1 সেকেন্ডের জন্য 2 সেকেন্ডের জন্য শেষ, কনফার্ম জানা যায়। ঠিক আছে, ধরেন 5-6 ঘন্টার জন্য কাউকে অবশ করবেন, তখন কি অবশ করবো মানে অজ্ঞান করে অজ্ঞান বলেন না করবো। বলেন না সাবধান করবে বলেন না আচ্ছা অজ্ঞান করার জন্য তো তোমার হচ্ছে যে ওরকম তুমি নাইট্রোজেন গ্যাস দিয়ে অজ্ঞান করতে পারবা, মাথা ভারী তারপরে ক্লোরোফর্ম আছে, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা যাবে। এবার দেখো Cn মাইনাস, আরেকটা আছে হচ্ছে SCN মাইনাস, এটাকে বলে থায়োসায়ানেট আয়ন। এগুলো লিখে রাখো, এগুলো লিখে রাখো। থায়ো শব্দটা কখন ইউজ হয়, যখন তোমার আয়নের মধ্যে সালফার মৌলটা থাকবে তখন এই থায়ো শব্দটা ইউজ হবে। Cn মাইনাস হচ্ছে সায়ানাইড আর SCN মাইনাস এর নাম কি, থায়োসায়ানেট। দেখো এগুলা কিন্তু হ্যালোজেনের মতোই কি আচরণ শো করে, এটাকে বলা হয় ছদ্ম হ্যালোজেন, ছদ্ম হ্যালোজেন। ওকে, দেখো হ্যালোজেনগুলোর মাথায় কি মাইনাস চার্জ আছে সবগুলোর মাথায়, তাহলে এগুলোর মধ্যে আবার কি একটা করে মাইনাস আছে, এই জন্য এগুলোকে বলা হয় ছদ্ম হ্যালোজেন। এগুলো তুমি লিখে রাখো, এগুলো তোমাদের কাজে লাগবে ইন ফিউচার। একটু মনোযোগ দিও রে ভাই, একটু সিরিয়াস হও। একটু লাইফ নিয়ে সিরিয়াস হও, লাইফ নিয়ে সিরিয়াস হও। কোথাও চান্স না পেলে দেখবে যে সোশ্যাল ভ্যালু থাকবে তো নিতে কেউ দাম দিবে না, বাপ মা আত্মীয় বন্ধু বান্ধব টিচার কেউ দাম দিবে না, মাথায় রাখো। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার জীবন ভাই বদলে দিতে সমর্থ, অন্যরকম হয়ে যাবে তোমার জীবন। ঠিক আছে, অক্সিজেন সিলিন্ডার থাকে না ফ্রিজের ওখানে 80% হিলিয়াম না ওগুলো হিসাব আলাদা। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস বিপজ্জনক। এলিক্সো আচ্ছা চলো এবার আসো, চলো নিষ্ক্রিয় গ্যাস নিয়ে একটু পড়াশোনা করি আমরা। দেখো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের কি গ্রুপ 18, সাধারণ ইলেকট্রন কি NH2 NP6 except NH2 NP6 except helium, helium ছাড়া। স্টেবল মানে কি এদের ইলেকট্রন বিন্যাস অনেক স্থিতিশীল, এরা ইলেকট্রন বর্জন করতে চায় না, ইলেকট্রন গ্রহণ করতে চায় না। অষ্টক পূর্ণ রাশিলে কটা থাকে 8টা। ওকে আচ্ছা, হিলিয়াম হচ্ছে S ব্লক, বাকিগুলো সব P ব্লক। আচ্ছা ঠিক আছে, ওকে
সো এইখানে আরেকটা জিনিস আছে, এটা এখন পড়া লাগবে না, এটা আপাতত স্কিপ করব। এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, প্লিজ এবার একটু মনোযোগ দাও। এই টপিকটা থেকে এই বছর কিন্তু এই যে 25 সালে বোর্ডে কোশ্চেন আসছে, এই টপিকটা এখন খুবই পড়বে। দেখো আমাদের এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর একটা ধর্ম হচ্ছে, এরা হচ্ছে একটা বিশেষ ধরনের যৌগ গঠন করতে পারে। এই যৌগগুলোকে বলা হয় ক্ল্যাথোরেট যৌগ। এই যৌগ দেখো সবাই, ক্ল্যাথোরেট যৌগ। আচ্ছা, ক্ল্যাথোরেট যৌগটা কি তোমাকে একটু বুঝাই আমি। মনে করো তোমার কাছে একটা যৌগ আছে A, দেখো ভালো করে, তোমার কাছে একটা যৌগ আছে A, এই A যৌগটার তিনটা অণু, দেখো A যৌগটার তিনটা অণু এরকম দেখো তিনটা ডটেড লাইনের মাধ্যমে একটা কি গঠন করছে, একটা ত্রিভুজ আকৃতির শেপ গঠন করছে না। এই ডটেড লাইনগুলোকে বলা হয় একটা বিশেষ ধরনের রাসায়নিক বন্ধন, এটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস করব। ওকে, তাহলে এই ডটেড লাইনগুলোকে কি বলে? হাইড্রোজেন বন্ধন। তাহলে লক্ষ্য করো এই A যৌগটার তিনটা অণু এই তিনটা ডটেড লাইনের মাধ্যমে কি গঠন করছে, একটা ত্রিভুজ আকৃতির চক্র গঠন করছে না। এই চক্রের ভিতরে দেখো এই বি মৌলটা আটকা পড়ছে না। এই চক্রের ভিতরে কি আটকা পড়ছে? এই বি মৌলটা আটকা পড়ছে। তাহলে এরকম যদি তোমার কখনো হয় যে নিষ্ক্রিয় মৌলগুলা যদি কখনো এরকম একটা চক্রের ভিতরে আটকা পড়ে, তখন যে বিশেষ ধরনের যৌগ গঠিত হয় এগুলোকে বলা হয় ক্ল্যাথোরেট যৌগ। কি যৌগ? ক্ল্যাথোরেট যৌগ। এবং এই যৌগগুলো শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলাই কি করতে পারে? গঠন করতে পারে। ওকে, আচ্ছা তোমাকে দেখাচ্ছি। যেমন তোমরা দেখো এইটা কি, তোমরা এটা কখনো দেখছো? এই টাইপের 6 কার্বনের একটা বলয়, এগুলো কখনো তোমরা দেখছো? তোমরা বেনজিন দেখছো? বেনজিন এই যে এটা হচ্ছে আমাদের বেনজিন, ভিতরে গোল্লা দেওয়া লাগে। দেখো এটা হচ্ছে 6 কার্বনের একটা চক্র, এটা হচ্ছে বেনজিন বলো। এটা দেখো 6 কার্বন মানে কি, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। দেখো এই কার্বনটা একটা OH যুক্ত, আবার এই কার্বনটা একটা কি যুক্ত? OH যুক্ত। আচ্ছা, তাহলে একটা বেনজিন রিংয়ে এরকম যদি তোমার দুইটা OH যুক্ত থাকে, তখন এই যৌগটার নাম কি? এটাকে বলা হয় ক্যাটিকল। এর নাম কি? ক্যাটিকল। সবাই লিখো এগুলো। একটা বেনজিন রিংয়ে যদি দুইটা OH থাকে, এটাকে কি বলে? ক্যাটিকল। এই দেখো এই যে এই সংকেতটা লিখে দিই। এই দেখো বেনজিনের দুইটা OH, তাহলে বেনজিনের দুইটা OH তাহলে কি বলে? ক্যাটিকল। এটা হচ্ছে ক্যাটিকল। এবার লক্ষ্য করো দেখো এর টোটাল কয়টা ক্যাটিকল আছে। দেখো এটা একটা ক্যাটিকল, এটা একটা ক্যাটিকল, আবার এইটা একটা ক্যাটিকল। এবং দেখো এই তিনটা ক্যাটিকলের অণু এরকম ডটেড লাইনের মাধ্যমে কিন্তু একটা চক্র গঠন করছে না? গঠন করছে। এই ডটেড লাইনগুলোর নাম কি? হাইড্রোজেন বন্ধন। ওকে, আচ্ছা। এবং দেখো এই চক্রের ভিতরে কি আটকা পড়ছে? দেখো এই চক্রের ভিতরে কি আটকা পড়ছে? এই চক্রের ভিতরে আর্গন আটকা পড়ছে। তাহলে এই যে যৌগটা গঠিত হলো না, এটাকে কি বলা হয়? ক্ল্যাথোরেট যৌগ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো যদি এরকম একটা চক্রের ভিতরে আটকা পড়ে যায়, তখন এরকম ক্ল্যাথোরেট যৌগ গঠিত হতে পারে। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এই সংকেতটা লিখো, এই ছবিটা আঁকো, সবাই দেখে আঁকো। সবগুলো কিন্তু পূর্ণই আছে, তাহলে আবার হাইড্রোজেন বন্ড গঠনে কি দরকার ছিল? এগুলো এখন বুঝবা না, এগুলো সামনে পরে ডিটেইলস পড়লে তখন ক্লিয়ার হবে। ঠিক আছে, অনেক কিছু করতে হবে তাই। এই বছর কিন্তু এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসছে এবং কেউ আনসার করতে পারেনি। ঢাকা বোর্ডে আসছে, কারণ কেউ এগুলো পড়ে যায় নাই, সবাই পড়ছে শর্ট সিলেবাস। হ্যাঁ দিয়ে দিছে, তুমি এখন কি করতে পারবে? তাহলে এখন আউট অফ দা বক্স কোশ্চেন কিন্তু এখন আসবে পরীক্ষায়। এখন আর আগের দিন নাই যে অল্প কিছু পড়বো পরীক্ষায় পাস করবো, সব করতে হবে। 25 বেসে জিপিএ কত হাজার পেয়েছে? 69,000 না? 26 বেসে ওটা ধরো 50,000 নেমে আসবে। তোমাদের সময় আরো নামবে। ঠিক আছে, ধরে নাও 40-45,000 জিপিএ। এই কথাটা লিখো।
বিষয় হচ্ছে দেখো বেনজিনের দুইটা ওয়েজ আছে না, নাম কি এটা? ক্যাটিকল, ঠিক আছে? এইটা একটা ক্যাটিকল, ক্যাটিকলের একটা অণু, এইটা ক্যাটিকলের আরেকটা অণু, ঠিক আছে? এইটা ক্যাটিকলের আরেকটা অণু। তাহলে এরকম তিনটা ক্যাটিকল মিলে একটা ত্রিভুজ গঠন করছে না তারা ডটেড লাইনের মাধ্যমে। এই চক্রের ভিতরে আটকা পড়ছে কে দেখো? এই আর্গন মৌলটা আটকা পড়ছে। এটাকে বলে ক্ল্যাথোরেট যৌগ, ঠিক আছে? ক্ল্যাথোরেট। এরকম যৌগ গঠন করে কে কে? আর্গন গঠন করে, ক্রিপ্টন করে, আর কে করে? জ্যানন করে। আর্গন, ক্রিপ্টন আর জ্যানন করে। হিলিয়াম নিয়ন করে না, তাহলে ক্রস দেওয়া আছে। হিলিয়াম নিয়ন করে না, রেডন, অর্গানিজম এরাও করে না। হিলিয়াম নিয়ন এরা তো আকারে একটু ছোট, আর রেডন, অর্গানিজম আকারে অনেক বড়। এরা হচ্ছে অপটিমাম সাইজ, মানে হচ্ছে বড় না ছোট। ওইটার মধ্যে আটা রাখতে হবে। হ্যাঁ, ওই জায়গাটার মধ্যে আসতে হবে। একদম। তাহলে বলো নিষ্ক্রিয় গ্যাসের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি কি? এরা কোন ধরনের যৌগ গঠন করে? ক্ল্যাথোরেট যৌগ গঠন করে। বেঞ্জিনের সাথে কি এইভাবে করে থাকতে পারে? মাঝখানে একটা গ্যাপ করে থাকতে পারে, গ্যাপ করে থাকতে পারে, কিন্তু পাশাপাশি না, গ্যাপ করে থাকতে পারে। হ্যাঁ, পাশাপাশি হয়ে গেছে। ক্ল্যাথোরেট যৌগের আরেকটা নাম কি? কেজ কম্পাউন্ড। তোমাকে খাঁচার ভিতরে আটকে ফেলছে, ঠিক আছে? খাঁচার ভিতরে আটকে ফেলছে। খাঁচার ভিতরে অচিন পাখি গান আছে একটা, আছে? শুনছো? এই সবাই কি হয়েছে এটা? এখন সৃজনশীল কিভাবে আসবে এগুলো আলোচনা পরে, আগে তুমি পড়তে থাকো। সৃজনশীল তো ক্লাসে ডিসকাস করবে পরবর্তীতে, আগে তোমার থিওরি ক্লিয়ার থাকতে হবে। এগুলো কি আমি কিভাবে চলো? সৃজনশীল আছে। চলো এবার নেক্সট, এবার দেখো নিষ্ক্রিয় গ্যাসের বিশেষ ব্যবহার। এই ভালোটা দেখো, এগুলো তোমরা নিজেরা রিডিং করে নিবা, এগুলো এমসিকিউর জন্য। এই যে হিলিয়ামের ব্যবহার, নিয়নের ব্যবহার আছে এখানে, তারপরে আর্গনের ব্যবহার আছে, ক্রিপ্টন জ্যাননের ব্যবহার, রেডনের ব্যবহার, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? চলো তাহলে এগুলো তোমরা দুই পেজ তোমরা নিজে রিডিং করে নিবা, এর আসলে বোঝানোর কিছু নাই, ঠিক আছে? এটা একটু দেখো, এই যে আমাদের ডুবুরির যে পিছনে যে গ্যাসের যে ট্যাঙ্কটা থাকে, দেখো এই ট্যাঙ্কটাতে হিলিয়াম থাকে কত পার্সেন্ট? হিলিয়াম থেকে 80%, অক্সিজেন থাকে কত? 20%। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ডেটা। চলো, আর তোমরা জানো আমাদের বায়ুতে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 78%, অক্সিজেন 21%, আর আর্গন থাকে 0.93%। ওকে, এবার দেখো এটা কিন্তু মাঝে মাঝে আসে যে তেজস্ক্রিয় রেডন ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা এবার আসো অপধাতু। বলো অপধাতু কোনগুলো? অপধাতু মানে কি? যাদের মধ্যে ধাতুর বৈশিষ্ট্য আছে আবার অধাতুর বৈশিষ্ট্য আছে, এদেরকে কি বলা হয়? অপধাতু। ওকে, এই যে ধরো এই যে এখানে যে গোলাটা আছে গোলাপি কালার, এটা হচ্ছে ধাতু, সেটা পছন্দ তোমরা। আর সাদা কালারের গোলা অধাতু, আর মাঝখানে ইন্টারসেকশন কি? অপধাতু। আচ্ছা এবার দেখো এই যে এখানে হাইলাইট করা আছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এরা হচ্ছে কি আমাদের অপধাতু। কিভাবে মনে রাখবো দেখো, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন, ঠিক আছে? জি মানে জার্মেনিয়াম, স্যার মানে কি? সিলিকন, আসেন মানে আর্সেনিক, সাবধানে মানে অ্যান্টিমনি, টুলে মানে টেলুরিয়াম, বসেন মানে মনে রাখতে পারবো? জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। ওকে, এটা লিখে নাও।
ছন্দ পড়তে হবে, ছন্দ ছন্দ। ছন্দ বলতে গেলে কোন ছন্দ একজনে বিরিয়ানি মোগলাই নিয়ে কাপ বাটিতে রাখা পড়ছিল না, হালি নাকি রবি চুয়ে ফেলেছে। ও হ্যাঁ কোনো পড়ার অনেক ছন্দ। কোন ছন্দ কথা বলে দেখো তুমি যত বেশি ছন্দ বড় পরীক্ষা বলে ছন্দই ভুলে গেছো, ঠিক আছে? এরকমটা হবে। এগুলো সারাই বেশি মনে থাকে ওই ছন্দ তো বাদ দাও, এগুলো করার দরকার নেই। ছন্দ এগুলো ঝামেলা। এটা আমাদের সাথে ঠিক আছে। মেডিকেলের বড় ভাইয়েরা পড়ে ছন্দ, ওই স্টুডেন্টটা পাগল, ও মাই গড ছন্দ কি, ঠিক আছে? পাগলই হয়ে যায়। তাহলে বোঝা গেল ভাইয়া? ঠিক আছে, তাহলে আজকে তুমি থাক।